গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ইতিহাসের একটি ক্লাস, এবং এখানে আমরা ক্লাস নাম্বার 5 বলছি। এর আগেও বেশ কয়েকদিন ধরে আমরা ক্লাস নিয়েছিলাম, ক্লাস 1 2 3 4 পর ক্লাস 5। তো ভারতের ইতিহাস থেকে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 7:30 থেকে। দ্য ওয়ে অফ সলিউশন এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। সমস্ত ক্লাসের আমাদের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পাবে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করব। তার আগে একটু দেখে নাও যে আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে: কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 ব্যাচ, NM/GNM ক্রাশ কোর্স, SSC ফাউন্ডেশন, রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, রেলের ফাউন্ডেশন ব্যাচ এবং WKP প্র্যাকটিস ব্যাচ। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। প্রথমে এই সেশনটি লাইক করো, শেয়ার করো এবং কানেক্ট থাকো শেষ পর্যন্ত। কোশ্চেন নাম্বার 1, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন কে? ফরওয়ার্ড ব্লক একটি সংগঠন বা দল, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী? কোশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর কি হবে? ফরওয়ার্ড ব্লক এটি তোমার একটি সংগঠন, যেটা আমরা জানি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন 1939 সালে। তিনি জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 2, কোন কংগ্রেস সভাপতি 1942 খ্রিস্টাব্দে ক্রিপস এবং ওয়াভেলের সঙ্গে সিমলা অধিবেশনে মধ্যস্থতা করেছিলেন? আবুল কালাম আজাদ, JB কৃপালিনী, জওহরলাল নেহেরু, C গোপালাচারী? কোশ্চেন নাম্বার 2 প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর এখানে কি হবে বলো প্রত্যেকেই। কোন কংগ্রেস সভাপতি এখানে সভাপতিত্ব করেছিলেন সেই সময়? সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ তিনি ছিল সর্বকনিষ্ঠ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের সভাপতি। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, বরদৌলি সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন? প্রত্যেকে বলতে থাকো। কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন বেশিরভাগই, এবং এগুলো আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে তোমাদের। ঠিক আছে, অনেকে কোশ্চেনগুলো জানো, এর আগেও আমরা ক্লাস আলোচনা করেছি বিভিন্ন সেটে একটা দুটো করে। ওভারঅল আজকে সমস্ত ইতিহাস এখানে একটা সেট আকারে তোমরা পাচ্ছ। এই সেটে কার কত স্কোর আসছে প্রত্যেকে কাউন্ট করবে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এটি কবে হয়? 1930 সালে হয়। এবং নেতা কে ছিল? মাস্টারদা সূর্য সেন। প্রত্যেকে আমরা জানি যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম, যেটা বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়ছে, তার নেতৃত্বে ইংরেজদের অস্ত্রাগার লুণ্ঠন করেছিল সূর্য সেন, তার নেতৃত্বে এটা হয়। এবং 1930 সাল যদি আমরা দেখি, এই সময় কোন আন্দোলন হচ্ছিল? অসহযোগ আন্দোলন আমরা যদি বলি, এটা শুরু হয় 1920। আইন অমান্য আন্দোলন 1930, বরদৌলি সত্যাগ্রহ 1928, ভারত ছাড়ো আন্দোলন 1942। তাহলে এখানে যে অ্যান্সার আমরা পাচ্ছি, আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়, এবং সেই সময়কালে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল। ক্লিয়ার প্রত্যেকে? পরবর্তী কোশ্চেন, 1925-এ কানপুরে কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলনে সভাপতিত্ব কে করেছিলেন? কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলনে কে সভাপতিত্ব করেন? কি হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকে বলো। কমিউনিস্ট পার্টির
প্রথম সম্মেলন যেটা হয় আমরা জানি 1925-এ কমিউনিস্ট পার্টি তৈরি হয় এবং সেই সময় তাদের প্রথম সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সত্যভক্ত মানবেন্দ্রনাথ রায়, সুভাষচন্দ্র বোস, সিঙ্গারাভেলু চেটিয়ার। অপশন কি হবে এখানে? অপশন ডি, সিঙ্গারাভেলু চেটিয়ার, তিনি ছিলেন প্রথম অধিবেশনের সভাপতি। কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যান্সার অপশন ডি। বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় কবে? এখানে একটা ডেট ব্যাপার রয়েছে, আমরা 1911 সাল জানি, তো যে 1911 সালের ডেটটা হচ্ছে কত তারিখ? 10, 11, 12, 13। এই সময় যিনি ভাইসরয় ছিল তাকে বলা হচ্ছে হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ টু, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের সময়ে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় 12 ডিসেম্বর 1911 সালে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এক্সাক্ট ডেটটা হচ্ছে এটা। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। নোয়াখালীর গান্ধী কাকে বলা হতো? কোশ্চেন নাম্বার 6, প্রত্যেকে অ্যান্সার করবে। নোয়াখালীর গান্ধী কাকে বলা হয় বা বলা হতো? চিত্তরঞ্জন দাস, বিপিন বিহারী গাঙ্গুলি, মতিলাল নেহেরু, অশ্বিনী কুমার দত্ত। তো আমরা সীমান্ত গান্ধী জানি, খান আব্দুল গফফার খানকে বলা হয়। গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। নোয়াখালীর গান্ধী, নোয়াখালী জায়গাটা কিন্তু বাংলাদেশে, এবং এই বাংলাদেশের নোয়াখালীর গান্ধী বলা হতো কাকে? সঠিক উত্তর কি হবে এখানে? চিত্তরঞ্জন দাস, বিপিন বিহারী গাঙ্গুলি, মতিলাল রায়। অপশন ডি, অশ্বিনী কুমার দত্ত এখানে সঠিক উত্তর হবে। অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। প্রত্যেকে ক্লাসগুলো করতে থাকো রেগুলার। ওকে। গান্ধীজি লবণ সত্যাগ্রহকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সপ্তাহ রূপে পালন করেন 1930 খ্রিস্টাব্দে কোন সময় তা পালিত হয়? টাইমটা বলতে হবে, কোন তারিখে? 6 থেকে 13 জানুয়ারি, 6 থেকে 13 এপ্রিল, 7 থেকে 14 মার্চ, 9 থেকে 16 মার্চ। তো গান্ধীজির এই লবণ সত্যাগ্রহ দ্বারাই কিন্তু আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। আমরা জানি যে গুজরাটের সবরমতী আশ্রম থেকে গান্ধীজি যাত্রা শুরু করেছিল ডান্ডির উদ্দেশ্যে। 12 মার্চ 1930 সালে তিনি যাত্রা শুরু করেন। 5 এপ্রিল বিকালে তিনি পৌঁছাচ্ছেন ডান্ডিতে, এবং পরদিন 6 এপ্রিল সমুদ্র জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু হয়। ঠিক আছে, তো এই আইন অমান্য আন্দোলন যখন শুরু হচ্ছে, সেই প্রথম সপ্তাহ 6 এপ্রিল থেকে 13 এপ্রিল, এই প্রথম সপ্তাহ তিনি জাতীয় সপ্তাহ ন্যাশনাল উইক হিসেবে পালন করেছিলেন। তাহলে সালটা 1930 সালে 6 থেকে 13 এপ্রিল, এখানে মনে রাখবে। তাহলে আইন অমান্য আন্দোলন এটি মূলত আইন ভঙ্গ করা, ব্রিটিশদের যে আইনগুলো করেছিল সেই সময়, সেই আইনটা ভঙ্গ করা, এটাই ছিল মূল উদ্দেশ্য আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন শুরু হয় তাহলে কবে? অনেক সময় প্রশ্ন আছে ডান্ডি মার্চ কোন আন্দোলনের সঙ্গে রিলেটেড? ডান্ডি যাত্রা বা ডান্ডি মার্চ সেটা কিন্তু আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত। আইন অমান্য আন্দোলন এটি শুরু হয়েছিল 6 এপ্রিল 1930 সালে, এবং এটা সেই 1934 সাল পর্যন্ত কিন্তু চলেছিল। পরবর্তী প্রশ্ন আমরা আসছি, কোন কারণে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সাইমন কমিশনটাকে বয়কট করেন? সাইমন কমিশন নিয়ে ঘুরিয়ে ফিরে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে। সাইমন কমিশন কবে গঠিত হয়, কবে ভারতে আসে, সাইমন কমিশনের সদস্য কতজন ছিল, তার মধ্যে ভারতীয় আদৌ ছিল কি ছিল না, সাইমন কমিশন কি জন্য ভারতে এসেছিল, তো এগুলো নিয়ে আমরা প্রচুর কোশ্চেন পরীক্ষায় দেখেছি ইতিমধ্যে। বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, এবং তোমরা অনেকটাই জানো এটা, যে সাইমন কমিশন যেটি গঠিত হয় ইংল্যান্ডে। সাইমন কমিশন মূলত এসেছিল ভারতের সাংবিধানিক প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে। ঠিক আছে, সাংবিধানিক এবং প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে এসেছিল ভারতের জন্য। তারা সাংবিধানিক একটা দৃষ্টিকোণ বা সংবিধান তৈরি করার উদ্দেশ্য তাদের একটা ছিল। তো সেখানে কমিশনের সকল সদস্য ছিল ব্রিটিশ, এটা কিন্তু সঠিক আছে। কমিশনের সদস্যরা ভারতের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করেন, এখানে ভারতের দাবি স্বার্থ রক্ষিত হয়নি, নাকি সবকটি। জাতীয়তাবাদী নেতৃবৃন্দ একে বিরোধিতা করেছিল। মূলত এইখানে যে সদস্যগুলো ছিল, মোট সদস্য ছিল কতজন? 7 জন সদস্য, সবাই ইংরেজ।
তাহলে এখানে যে প্রশ্নগুলো আসে আমরা একটু জাস্ট জানবো যে সাইমন কমিশন, সাইমন কমিশন এটি গঠিত হয় কবে? সাইমনের নেতৃত্বে একটা কমিশন বা কমিটি গঠিত হয়েছিল, সেটাকে ইতিহাসে আমরা সাইমন কমিশন নামেই জানি। এটা গঠিত হয় 1927 সালে, গঠিত হয় 1927 সালে, এবং এটি ভারতে আসে হচ্ছে 1928 সালে। সদস্য ছিল এর মধ্যে কতজন? 7 জন। কোনো ভারতীয় ছিল না, কোনো ভারতীয় ছিল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, একদম বেসিক কোশ্চেন। ন্যাশনাল ফান্ড তোলার জন্য কত সালে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? সেই সময়ে ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দরা বিভিন্ন ফান্ডিং করছিল এবং আন্দোলনের জন্য, তো ন্যাশনাল একটা ফান্ড তোলার জন্য ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল, সালটা কত? প্রত্যেকে বলবে। 1983 সাল, 1984, 1884, 1883, 1885, 1905। WBCS প্রিলিমসে আসা কোশ্চেন। তো ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো হয় তার মধ্যে এটি একটি। 1885 সাল, যে সালে তোমরা দেখবে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 10, গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছেন এবং এটি কোন সময় লেখেন? এইটা নিয়েই প্রশ্ন আসে পরীক্ষায়, যে কোথায় লিখেছেন। 1909 সালে এটা তিনি লিখেছেন 1909 সালে। এবং এখানে মাথায় রাখতে হবে এটা কোন সময়। ইংল্যান্ড থেকে ভারত যাত্রার সময় নৌজাহাজে, সবরমতী আশ্রমে, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে, চম্পারণ সত্যাগ্রহের সময়। কোশ্চেন নাম্বার 10 বলো কি হবে এখানে রাইট অ্যান্সার। গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন কোন সময়? গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রার নৌজাহাজে অবস্থানকালীন অবস্থায়। স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন কোন দলে? স্ট্যাফোর্ড ক্রিপস যার নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে, এবং ক্রিপস তিনি কিন্তু আবার ক্যাবিনেট মিশনের সদস্য ছিল। ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য ছিল, তার মধ্যে স্ট্যাফোর্ড ক্রিপস ছিল একজন। এই ক্রিপস 1942 সালে একটা উদ্দেশ্যে আসে, যেটাকে আমরা ইতিহাসে ক্রিপস মিশন জানি। ক্রিপস মিশন কবে আসে? 1942 সালে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনার সাহায্যের জন্য তারা এসেছিল। আচ্ছা, ক্রিপস তিনি ইংল্যান্ডে যে পার্টিগুলো ছিল সেই সময়, সেই কোন পার্টি? লেবার পার্টি, কনজারভেটিভ, লিবারেল, একটা অফিসিয়াল পার্টি, কোন পার্টির সদস্য ছিল? উত্তর হবে লেবার পার্টি। শ্রমিক দলের সদস্য ছিল স্ট্যাফোর্ড ক্রিপস। স্ট্যাফোর্ড ক্রিপস শ্রমিক দল বা লেবার পার্টির সদস্য ছিলেন। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? এটা কিন্তু বহু পরীক্ষা এসছে। আমরা এই প্রশ্নগুলো যেহেতু আবার বহুদিন পরে আমরা ইতিহাস ক্লাস, এমন নয় যে আগের সপ্তাহে নিয়েছি তার আগের সপ্তাহে নিয়েছি, এরকম নয়, মাঝে মধ্যে ক্লাসগুলো নিই সাবজেক্ট ভিত্তিক, যেহেতু কোশ্চেনগুলো আমাদের বারবার চর্চায় রাখতে হবে, হয়তো কিন্তু ভুলে যাব। তাই তো দেখবে তুমি যা পড়েছো 1 মাস আগে, দেখবে অনেকটাই মনে নেই। এবার এটা কি করতে হবে? পড়তে হবে, পড়বে ভুলবে, রিভিশন করতে করতে বিষয়গুলো কিন্তু মনে থাকে। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? উত্তর হবে চৌরি চৌরা হত্যাকাণ্ড। চৌরি চৌরা হত্যাকাণ্ড কবে হয় এটা আমরা জানি, 5ই ফেব্রুয়ারি 1922 সালে। আচ্ছা, এখানে বলতে হবে কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে এর ডাক দিয়েছিলেন? করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই, করব অথবা মরব, ডু অর ডাই। তো এই রকম বক্তব্য দিয়েছিলেন কোন আন্দোলনের শুরুতে? খিলাফত আন্দোলন, নৌ বিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন, দলিত হরিজন আন্দোলন। উত্তরটা কি হবে এখানে? সঠিক উত্তর এখানে কোনটি করবে? কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন? সঠিক উত্তর এখানে হবে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। এই ভারত ছাড়ো আন্দোলন 1922 সালের 9 আগস্ট শুরু হয়। 9 আগস্ট শুরু হয়। এই জন্য এই আন্দোলনকে
আগস্ট আন্দোলনও কিন্তু বলা হয়। আগস্ট মাস শুরু হয় বলে এটাকে আগস্ট আন্দোলনও ইতিহাসে বলা হয়। আচ্ছা, খিলাফত আন্দোলন যেটা হয়েছিল 1919 সালে, মূলত নৌবিদ্রোহ 1946 সালে হয় তলোয়ার নামক জাহাজে, দলিত হরিজন আন্দোলন 1932 সালে হয়। এই সালগুলো একটু একই সঙ্গে আমরা খেয়াল করব। পরবর্তী কোশ্চেনে আসছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? গান্ধী আরউইন চুক্তি, এটি যদি প্রশ্ন আসে কবে হয়, উত্তর কি হবে? তো আমরা ইতিহাসে গোল টেবিল বৈঠকের কথা জানি যে 3টি গোল টেবিল বৈঠক হয় লন্ডনে। প্রথম গোল টেবিল 1930, তারপর 31, তারপর 32। তো সেই সময় প্রথম গোল টেবিল বৈঠক যখন হয়, ভারতের ভাইসরয় ছিল লর্ড আরউইন। প্রথম গোল টেবিল বৈঠকে আমরা জানি জাতীয় কংগ্রেস তথা গান্ধীজি যোগদান করেনি। যেহেতু যোগদান করেনি, গান্ধী সঙ্গে আরউইন তৎকালীন ভাইসরয় একটা চুক্তিতে আসলো। সেই চুক্তি ইতিহাসে আমরা জানি গান্ধী আরউইন চুক্তি। এই চুক্তি হয় 5th of মার্চ, তারিখটাও মনে রাখো, 1931 সালে। তারপর কিন্তু আমরা দেখব যে গান্ধীজিরা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করে। তো এই গান্ধী আরউইন চুক্তি যেখানে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে তেজ বাহাদুর শাফরু। তেজ বাহাদুর শাফরু এই চুক্তিটার জন্য একটা ভূমিকা পালন করেছিল। তেজ বাহাদুর শাফরু, এখানে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে গান্ধী আরউইন চুক্তি কবে হয়? 5ই মার্চ 1931 সালে গান্ধীর সঙ্গে তথা সেই সময় জাতীয় কংগ্রেস বললাম, তুমি বলতে পারো লর্ড আরউইনের মধ্যে। নিম্নলিখিত কোন ব্যক্তি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে ছিল? বিরুদ্ধে ছিল অর্থাৎ এগেনস্ট ছিলেন কে? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, তার বিরুদ্ধে কে ছিলেন? কংগ্রেসের মধ্যেই আবার একটা দল গড়ে ওঠে যেটাকে আমরা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি জানি, এবং কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গড়ে ওঠে 1934 সালে। 1934 সালে গড়ে ওঠে। দেখো, একটা দল নিয়ে চলতে চলতে বিভিন্ন আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকম পরিকল্পনা চলছে, এবং সেই চলার পথে কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন রকম মতবিরোধ হয়, বিভিন্ন আদর্শগত পরিবর্তন দেখা যায়, যেখানে আমরা দেখব একের পর এক দল তৈরি হচ্ছে। ভারতে কিন্তু দলের শেষ নেই, বর্তমানেও বিভিন্ন রাজনৈতিক দল আছে, তো তখনও ছিল। তো সেখানে আমরা যদি দেখি গান্ধীজি এখানে এগেনস্টে ছিল। গান্ধীজি বলতো, গান্ধীজি এগুলো চাইতো না যে কংগ্রেসটা ভেঙে আরো অনেক কিছু হোক। সুভাষচন্দ্র বোস, নেহরু, জয়প্রকাশ নারায়ণ তারা সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে ছিল না। এমন নয় পক্ষে ছিল, এরকম বিষয়টা নাই, বিরুদ্ধে ছিল না, কিন্তু গান্ধীজি ছিল বিরুদ্ধে, এগেনস্টে। ভারতের রাজধানী, এটা কিন্তু ডব্লিউবিসিএস এর কোশ্চেন, ডব্লিউবিসিএস প্রিলিমস এর কোশ্চেন এটা, যে নিউ দিল্লি এইটি উদ্বোধন করেন লর্ড আরউইন কোন সালে? 1905 সালে, 11 সালে, 1931 সালে, 1947 সালে। আমরা জানি ভারতের রাজধানী একটা সময় কলকাতা ছিল, সেটা থেকে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলো এবং কলকাতার গুরুত্ব কমানোর জন্য দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এবং তাহলে ভারতের রাজধানী হয়ে গেল দিল্লি। তো এই লর্ড আরউইন নিউ দিল্লি, যেটা আমরা বলছি নিউ দিল্লি, তো নতুন দিল্লি, এটা লর্ড আরউইন উদ্বোধন করে 1931 সালে। সালটা হবে 1931 সাল। 11 সালে তো আরউইন ছিল না। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কে রচনা করেছেন? বহুবার পরীক্ষায় এসে কোশ্চেন গুলো দেখবে, পরীক্ষায় তুমি কমন পাচ্ছ। আজকের এই সেট থেকে যে কোনো পরীক্ষায় তুমি একটা প্রশ্ন কমন পাবে, দেখে নিও, ঠিক আছে? ইতিহাস থেকে আর কি, মানে এগুলো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে করাচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রাচীন যুগ বা মধ্যযুগে আমি কিন্তু আজকে আর যাইনি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচিতা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আমরা বললাম জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি, এবং তিনি সবচেয়ে টানা বেশি দিন 6 বছর সভাপতি ছিল। শেরি বাঙ্গাল কাকে বলা হতো? শেরি বাঙ্গাল,
কাকে বলা হতো? ফজলুল হক, হাজী মোহাম্মদ মহসিন, মোল্লা আবুল কালাম আজাদ, নবাব সালিমুল্লাহ। এটাও কিন্তু পরীক্ষা আসে প্রশ্নটি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেরি বাঙ্গাল বলা হতো একে ফজলুল হককে। আচ্ছা, বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে। এগুলো পরীক্ষা আসে। ভারত ভাগ হচ্ছে সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন? তো আমরা জানি ভারত ভাগ হয়েছে 1947-এ, পাকিস্তান তৈরি হয়েছে। পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, সেটা পরে আবার পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা নিয়ে বাংলাদেশ হয়েছে। তো যাই হোক, তো টোটালটা অবিভক্ত ভারত ছিল একসময়, এবং এটা কিন্তু সেই সময় অনেকেই ছিল না। সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ আত্মসমর্পণ বলে এই মন্তব্য করেছেন নিম্নের কোন ব্যক্তি? সৈফুদ্দিন কিচলু, এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়, চক্রবর্তী রাজা গোপালাচারী, মৌলানা মোহাম্মদ আলী। সঠিক উত্তর মনে রাখবে সৈফুদ্দিন কিচলু, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 20, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। বাল গঙ্গাধর তিলক একটা আছে মহারাট্টা বা মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন। আচ্ছা, এখানে তোমরা প্রত্যেকে দেখে রাখো, আমাদের যে পেড ব্যাচগুলো চলছে তার মধ্যে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ আছে, এনএম এর ব্যাচ, এসএসসির ফাউন্ডেশন আছে, রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস ব্যাচ শুধুমাত্র, এবং রেলের ফাউন্ডেশন ব্যাচও আছে। ডাব্লিউবিপিকেপির পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে। কোশ্চেন নাম্বার 21, স্বাধীনতা লাভের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতা লাভের সময়কালে যদি আমরা দেখি, সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জেবি কৃপালিনী। সঠিক উত্তর কি হবে এখানে? স্বাধীনতা লাভের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল জেবি কৃপালিনী, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কংগ্রেসের পূর্ণ স্বাধীনতা প্রস্তাব পাশ হয় নিম্নের কার আমলে? কোশ্চেন নাম্বার 22, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে যে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পেশ করে কোন নিম্নের কার আমলে? এটা মূলত লাহোর অধিবেশনের কথা বলা হচ্ছে। জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশন। লাহোর অধিবেশনটা কবে হয়েছিল? এই লাহোর অধিবেশনটা হয় 1929 সালের ডিসেম্বরে। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ্যের প্রস্তাব পেশ করে, এবং তারা এটাও ডিসিশন নেয় যে আগামী বছর 1930 সালের 26শে জানুয়ারি আমরা ভারতীয়রা স্বাধীনতা দিবস পালন করব। তো 1930 থেকে আমরা জানি 1947 সাল পর্যন্ত পরাধীন ভারতবাসী 1930 থেকে 47 পর্যন্ত স্বাধীনতা দিবস পালন করে 26শে জানুয়ারি তারিখে। ওই দিনটার গুরুত্ব রাখার জন্য আমরা জানি যে সংবিধান যখন লেখা শেষ হয় বা গৃহীত হয়ে যাচ্ছে 1949 সালের 26শে নভেম্বর, আরো 2 মাস ওয়েট করে ওই 26শে জানুয়ারিতে কার্যকরী করা হয়। ঠিক আছে, তো সেই সময় 1929 সালের কথা যদি বলি, তো এটা কে ছিল? লর্ড আরউইন ছিল তৎকালীন ভারতের ভাইসরয়। লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে? ঐতিহাসিক লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর এখানে কোনটি হবে? সালটা হচ্ছে 1929 সালে কিন্তু এই লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়।
তৃতীয় গোলটেবিল বৈঠক হয় নিম্নে কোন ভাইসরয়ের আমলে? তৃতীয় গোলটেবিল বৈঠক, আচ্ছা এখানে 22, 3, 4, তৃতীয় গোলটেবিল বৈঠক এটি কোন ভাইসরয়ের আমলে হয়? তৃতীয় গোলটেবিল বৈঠকের সময়কালটা আমরা যদি দেখি, তারিখটাকে, ডেটটা হচ্ছে 1932 সাল। লর্ড আরউইন কিন্তু তখন ছিল না, লর্ড আরউইন তখন ছিল না। এবার বলো উত্তর কি হবে? লর্ড রিডিং, লর্ড আরউইন, লর্ড ওয়েলিংটন, লর্ড লিনলিথগো। 1932 সালে ছিল লর্ড ওয়েলিংটন। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো। পরবর্তী কোশ্চেন, কংগ্রেসের সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় কত সালে? আজকের ক্লাস কতে আমরা কিন্তু কোশ্চেনটা দেখেছি যে কংগ্রেসের মধ্যে একটা সমাজতন্ত্রী দল গড়ে ওঠে অচ্যুত পটবর্ধন, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে। এই সমাজতন্ত্রী দল গঠিত হয় 1934 সালে। ওয়াবেল পরিকল্পনা এবং সিমলা বৈঠক কত সালে হয়? সালটা কিন্তু 1945 সালে হয়। ঠিক আছে। মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয় কত সালে? ডিরেক্ট অ্যাকশন ডে। বলো, ডিরেক্ট অ্যাকশন ডে কবে পালিত হয়? সালটা কিন্তু 1946 সাল। তারিখটা কত হবে? ডেটটা কত হবে? 1946 সালের কত তারিখে, এটা তোমরা বলো, ডেট কি হবে? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? প্রত্যেকে বলো। উত্তর কি হবে? উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা, আর আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ বলা হয়। তাহলে এখানে আগের কোশ্চেনে আমরা কি পাচ্ছি? 1946 সালের 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে হয়েছিল। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ হয় কত সালে? সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ এটি কত সালে হয়? সালটা কত হবে? উত্তর মনে রাখবে, 1763 থেকে 1800, এই দীর্ঘ সময় জুড়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকছে। তো আমাদের আজকের আলোচনা এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো। আমাদের পেড কোর্স পেতে TWS একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে। সেখানে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ করাচ্ছি। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। আজকের মতো এখানে এন্ড করলাম। ওকে, টাটা।